নমস্কার, আমি আচার্য পলাশ মায়াংতন্ত্রের জগতে সবাইকে স্বাগত জানাই। ভারতবর্ষের সাধকদের নিয়ে যে অনুষ্ঠান আমি করি তাতে সাধকদের বাণী, জীবন কাহিনী আপনাদের সামনে তুলে ধরছি। লোকনাথ ব্রহ্মচারীর আজকের পর্ব হচ্ছে 23 নম্বর পর্বে লোকনাথ বাবার যে হিমালয় যাত্রাপথের কিছু কথাবার্তা আপনাদের বলবো, কি কি ঘটনা বলি। আমি লোকনাথ ব্রহ্মচারীর এই হিমালয়ের যাত্রাপথের কিছু অংশ আপনাদেরকে আগে বর্ণনা করেছিলাম, তারপর বাকি অংশটুকু বাদ দিয়ে দিয়েছিলাম। তার কারণ যখন মানুষের মনে শুনলাম, মানে মানুষের সঙ্গে কথা বলে আমার ভিউয়ারদের সঙ্গে, তাদের এই লোকনাথ ব্রহ্মচারীর এপিসোডটা ভালো লাগছে, সিরিয়াল বাই সিরিয়াল যেভাবে আমি অনুষ্ঠান করছি আপনাদের সামনে, তাতে আপনাদের শুনতে যেহেতু ভালো লাগছে, এর ফলে আমি এটিকে তার হিমালয় থাকাকালীন কিছু বিশেষ বিশেষ ঘটনা তখন সেই সময় আগে বলিনি, সেগুলি এখন তুলে ধরছি। তার আগে বলি লোকনাথ বাবার শিক্ষাগত যোগ্যতা বা শিক্ষায় কতখানি পারদর্শী ছিলেন। অনেকেই হয়তো জানা নেই, কিন্তু আমি আজকে এই পর্ব নিয়ে বলবো। যারা কলার বন্ধুরা ফোন করতে চাইছেন তারা সরাসরি দুটি মোবাইল নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার আর সরাসরি ফোন করার জন্য দুটি ফোন নাম্বার রয়েছে, তাতে ফোন করতে পারেন। এছাড়াও দুটি নাম্বার রয়েছে 9836955394 এবং 9836396305। আমার নিজস্ব বাসগৃহ উত্তর কলকাতার শ্যামবাজার, কলকাতা স্টেশন আরজিকর হসপিটালের কাছে, সেখানে আমার নিজস্ব বাসগৃহ গৃহমন্দির। এছাড়াও আমাকে প্রতি অমাবস্যায় আমাকে তারাপীঠে পাবেন। তারাপীঠে আমার মহাযজ্ঞ থাকে প্রতি অমাবস্যায় তারাপীঠ শ্মশানে, আর নিজ গৃহতে বিভিন্ন তিথি এবং পূর্ণিমাতে হোমযজ্ঞ করি দেবী মূর্তির সামনে। এছাড়াও যে চেম্বারগুলো রয়েছে গড়িয়াহাট, ব্যারাকপুর এবং হাওড়া ময়দান। লোকনাথ ব্রহ্মচারী আসছি 23 নম্বর পর্বে। লোকনাথ যখন যে দেশে যেতেন সেখানকার ভাষা কিছু কিছু আয়ত্ত করতেন। অর্থাৎ বাবা লোকনাথ যে সমস্ত দেশ পরিভ্রমণ করেছিলেন সেখান কিছু কিছু ভাষা তিনি আয়ত্ত করেছিলেন। তিনি ব্রহ্মজ্ঞ হওয়ার পর কাবুলে গিয়ে আরবি ভাষা শেখেন। বাবার ব্রহ্মজ্ঞান অর্জনের পরই এই ঘটনাগুলি। ব্রহ্মজ্ঞান অর্জন অর্থাৎ ব্রহ্মজ্ঞ হওয়ার পর তিনি কাবুলে গিয়ে আরবি ভাষা শেখেন এবং সেখানে মূল কোরআন পাঠ করেছিলেন। অর্থাৎ মূল যে কোরআন, যেটা আরবি ভাষায় লেখা, বাবা আরবি ভাষা শিখে সেই কোরআন পাঠ করেছিলেন। সেই সময় তিনি ইউরোপের বিভিন্ন দেশে পরিভ্রমণ করেছিলেন পরিব্রাজক হিসাবে। এটা অনেক জায়গাতেই নেই, পাবেন না, এগুলো উপন্যাস থেকে নেওয়া বলে আমি এগুলো পেয়েছি। যেমন লোকনাথ বাবা তিনি ইউরোপ পরিভ্রমণ করেছিলেন বেনিমাধবকে সঙ্গে নিয়ে। সেখানে তিনি ফরাসি ভাষা শেখেন এবং ফরাসি ভাষায় যথেষ্ট পারদর্শিতা অর্জন করেন। ফরাসিরা তো বটেই, এমনকি ভারতে ফিরে আসার পর ইংরেজরাও অবাক হয়ে যায় তার ফরাসি ভাষার দক্ষতাতে। এছাড়াও বাংলা ভাষা তো বাবা জানতেনই, তাছাড়াও বাবার সংস্কৃত ভাষায় দক্ষ ছিলেন প্রচুর। লোকনাথ ব্রহ্মচারীর পিতা তিনি সংস্কৃতে পণ্ডিত ছিলেন। যদিও লোকনাথ বাবার বাল্যকাল কিন্তু তার পিতার সাথে সেরকম খুব একটা কাটেনি। তাহলে তিনি সংস্কৃত কোথায় শিখলেন? অবশ্যই তার গুরু ভগবান গাঙ্গুলির কাছ থেকেই তিনি সংস্কৃত শিখেছিলেন এবং ইংলিশ ভাষাটিও তার কাছ থেকেই শেখা। সুতরাং ইংলিশ সংস্কৃত ভাষায় তার সমান দক্ষতা ছিল। এছাড়াও বাংলা এবং আরবি ভাষার ফরাসি ভাষাও জানতেন বাবা লোকনাথ ব্রহ্মচারী। এই ব্রহ্মজ্ঞ ব্যক্তি তিনি যে কোনো মানুষ যখন ব্রহ্মজ্ঞ হয়ে যান তখন তার কাছে কোনো কিছু রপ্ত করতে সময় লাগে না, কারণ তাদের কনসেন্ট্রেশন এবং মেডিটেশন পাওয়ার এতখানি স্ট্রং হয়। এই যে র্যাডার, এই র্যাডারের শক্তি এতখানি স্ট্রং এবং কনসেন্ট্রেশন থাকে যার ফলে ব্রেকআপ হয় না, ফলে আয়ত্ত করা যায়। এই যে ছাত্রছাত্রীরা পড়াশুনো করতে গিয়ে অমনোযোগী হয়ে পড়ে, যার জন্য মার্কস ভালো আসে না। পড়ছে একটা জিনিস বইতে রিডিং, ভাবছে অন্য কিছু। এই সিরিয়ালটা এরপর কি ঘটবে কালকে, ওই যে সিরিয়ালটা ওটা কি হয়ে গেল, আজকে ইন্ডিয়ার খেলা, ইন্ডিয়া জিতবে,
আইএসএল বা আইপিএল এ ফেভারিট টিমের কি অবস্থা হবে, এটা কিন্তু পড়তে পড়তে তারা ক্যালকুলেশন করছে, তার ফাঁকে ফাঁকে আবার মোবাইলও দেখছে। তাহলে পড়াশোনার মনোযোগ কি আর আসবে? আসবে না। সুতরাং এই জায়গায় কনসেন্ট্রেশন অর্থাৎ একাগ্রতা নিয়ে যে কোনো কাজ করলে সেই কাজেই পারদর্শিতা আছে, সেটা পড়াশোনার ক্ষেত্রেও সেম জিনিস। এইসব সন্তান যারা অবাধ্য হয় বা এরকম ধরনের পড়াশোনার ডিস্টারবেন্স আছে, আমার একটা ছোট্ট জিনিস, সে তাকেও পরিধান করার দরকার নেই। তার পিতা বা মাতা যদি পরিধান করেন, তার জন্যই সেই পজিটিভিটি সন্তানের ওপর আসবে এবং তার এই পড়াশোনা এবং চঞ্চলতা মনস্ক কেটে যাবে। আগে আমি কলার বন্ধুকে দেখে নিই, তারপর আসবো বাবার বিভিন্ন দেশ ভ্রমণ আর হিমালয় পর্বতে কি ঘটেছিল সেই সব কাহিনী নিয়ে। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি অনিকেত বলছি, বাঁকুড়া থেকে। আচ্ছা, অনিকেত। হ্যাঁ, অনিকেত। হ্যাঁ অনিকেত। অনিকেত কি? অনিকেত দাস। আচ্ছা, জন্ম তারিখ বলো। 15/7/2000। জন্ম সময়? হচ্ছে 9:35 AM সকাল। জন্মস্থান? বাঁকুড়া। এখন বর্তমানে কি বাঁকুড়া থেকে বলছো? হ্যাঁ, বাঁকুড়া থেকে। শনিবার তোমার জন্মবার? হ্যাঁ। শনিবার জন্মবার। আমি যেটা দেখতে পাচ্ছি এখানে, তোমার কন্যা লগ্ন, ধনু রাশি, পূর্বসারা নক্ষত্রে জন্ম। কি কাজ করো? কর্ম নিয়ে কি প্রশ্ন তোমার? হ্যাঁ, কর্ম রিলেটেড প্রশ্ন। হ্যাঁ, কর্ম নিয়ে। তুমি বাঁকুড়ায় বসে রয়েছো আর আমি কলকাতা স্টুডিওতে, কি করে জানলাম তোমার কর্ম নিয়ে প্রশ্ন অনিকেত? তাই তো একজন জ্যোতিষ গুরু বা তান্ত্রিক বলতে পারে। জ্যোতিষ বা তান্ত্রিকরা নয়, একজন ভালো জ্যোতিষ এবং ভালো তান্ত্রিক বলতে পারে, যার মধ্যে সাধনা আছে, ঠিক কিনা? তুমি তো বাঁকুড়া থেকে, তোমাকে তো আমি শিখিয়ে দিইনি ফোন করার জন্য, শিখিয়েছি কি? না। না, তোমার মন তো ঠিক জানে যে আমি সত্যি কথা বলছি। তোমার কর্ম নিয়ে প্রশ্ন, এখন বর্তমানে কি করছো এটা আমাকে বলো। টিভির টাইমটা খুব সংক্ষিপ্ত থাকে, সেই জন্য জিজ্ঞেস করছি, বলো। এখন আমি কাজের জন্য চেষ্টা করছি, যখন মানে ছোটখাটো বিজনেস। আচ্ছা, বিজনেস না চাকরি করতে চাইছো? হ্যাঁ। কোনটা? বিজনেস করতে চাইছো না সার্ভিস করতে চাইছো? বিজনেস। তুমি কি শুরু করেছো না করবে বলে চিন্তা করেছো? চিন্তা করছি। কিসের বিজনেস করতে চাইছো? আমি অনলাইন প্রেডিকশন, শেয়ার মার্কেট, এগুলোতে আমার খুব ভালো চলে। আচ্ছা, অনলাইন শেয়ার মার্কেটের কাজ, তাই তো? ভেরি গুড। হ্যাঁ। এখানে যেটা দেখতে পাচ্ছি, কন্যা লগ্ন, ধনু রাশি এবং তার সঙ্গে সঙ্গে দ্বিতীয় পতি শুক্র, সে অবস্থান করছে একদম সরাসরি রাহুর সঙ্গে। একাদশ করতে পারো, কোনো অসুবিধা নেই। না। রবির মহাদশা, শুক্রের অন্তর্দশা, ঠিক আছে? এরপর দশা একটু পরিবর্তন হবে, অনলাইনে কাজ হবে, কোনো অসুবিধা নেই 2025 সালে, ঠিক আছে? কোনো সমস্যা নেই, করো, ঠিক আছে? জয় মাতা। দর্শক বন্ধু, আমি সবাইকে এইভাবেই গাইড করি। যারা ফোন ইন লাইভ অনুষ্ঠানে গ্লোব টিভির পর্দায় ফোন করতে চাইছেন, সরাসরি ফোন করুন, আমি একটি মাত্র প্রশ্ন করুন, আমি উত্তর অবশ্যই দেব। আমি যা বলি সেটা ঘটবে, আমি ভুল কিছু বলি না, কারণ যেটা আমি প্রেডিকশন করি একদম সলিড এবং পারফেক্ট। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি ঝুমা দাস, ট্যাংরা দিয়ে। এর আগে তুমি ফোন করেছিলে মা কোনোদিন? না। এই প্রথম? হ্যাঁ। ঝুমা দাস? হ্যাঁ। আচ্ছা, বলো, তোমার নিজের সম্বন্ধে জানবে? হ্যাঁ। জন্ম তারিখ বলো ঝুমা। 14/10/1986 সাল। 14/10/1986। টাইম কি বলো? 8:40। সকাল না, রাত্রি। সেটা কে বলবে? জন্মস্থান কোথায়? কলকাতায়। কি প্রশ্ন তোমার? মাথা গরম। তোমার মঙ্গলবার জন্মবার? হ্যাঁ। আচ্ছা, ভীষণ জেদি একগুঁয়ে তুমি, বাপরে, প্রচন্ড রাগ জেদ, হ্যাঁ। তাই তো? হ্যাঁ। রবি কেতুর যুক্ত, মাথা গরম হয়ে যায়, হ্যাঁ। আর মাথারও দোষ তৈরি হবে, তো মেন্টালি ডিসব্যালেন্সই আসবে তোমার, হ্যাঁ। তাই না? হ্যাঁ। সে কি এর জন্য কোনো প্রতিকার করাওনি? এ তো পাগলের পূর্ব লক্ষণের জায়গায় চলে আসছো তুমি।
এটা প্রতিকারের দরকার আছে। সামান্য গ্রহগত ডিস্টার্ব আছে, শত্রু দ্বারা ক্ষতি আছে, এটা ঠিক করে নিও বাবা কারুর কাছ থেকে দিয়ে, কেমন? জয় মা তারা, ঠিক হয়ে যাবে। দর্শক বন্ধু, আমার বেশি সময় লাগে না। সমস্যা দেখলেন আমার ক্লায়েন্ট যিনি ফোন করলেন এই মাত্র, ঝুমা কলকাতা থেকে, তাকে সবই ডিটেলস বলে দিলাম, এমনকি বলেও দিলাম তাকে যে তার মাথার একটু দোষ রয়েছে, মেন্টালি ডিসব্যালেন্স, সে স্বীকারও করলো সেটা এটা হয়। কারণ তার হরোস্কোপ থেকে আমি বুঝতে পারছি শত্রু দ্বারা ক্ষতি করা রয়েছে, এবং শত্রু যদি কালা জাদু দ্বারা ক্ষতি করে, আদিবাসী তন্ত্র দ্বারা ক্ষতি করে, পিশাচ তন্ত্র দ্বারা ক্ষতি করে, বা মুসলিম সুলেমানি তন্ত্র দ্বারা ক্ষতি করে, সব তন্ত্র থেকে বাঁচার উপায় একমাত্র মায়াং তন্ত্র, সর্বশ্রেষ্ঠ তন্ত্র। কামাখ্যা পীঠে 51 শক্তিপীঠের সর্বশ্রেষ্ঠ পীঠ হচ্ছে কামাখ্যা পীঠ। সেই মায়াং তন্ত্র, সেই কামাখ্যা পীঠের সেই মায়াং তন্ত্রে যে কোনো সমস্যার সমাধান ঘটবে। যে কোনো রকম তন্ত্র দ্বারা যদি ক্ষতি করা হয় তার থেকে মুক্তি ঘটবেই ঘটবে। আপনার শত্রু আপনার ক্ষতি করে রেখেছে, তার থেকে 100% মুক্তি ঘটবে এই মায়াং তন্ত্রে। যার জন্য সব তন্ত্র বারবার, মায়াং তন্ত্র একবার করতে। গ্রহের প্রতিকার আচার্য পলাশের মেটাল ট্যাবলেটে জুড়ি মেলাবার। অবশ্যই আমার মেটাল ট্যাবলেট সঙ্গে সঙ্গে কথা বলে, এবং তার সঙ্গে সঙ্গে তো মায়াং তন্ত্রের গুণাগুণ রয়েছে। আর আমার জ্যোতিষ বিচারের দক্ষতা, অনেকের হরোস্কোপ থাকে না, তারা আমার চেম্বারে এসে করতল অর্থাৎ রেখাগুলো বিচার করি, তাদের এই রেখা বিচার করে যা ফলাদেশ করি, আমি অতীত বলে দিই। অতীত যদি মিলে যায় তাহলে গণনা সঠিক। অতীত তো আমি জানি না, সেই ব্যক্তি জানে, তার অতীত আমি বলে দিলাম। এইবার আগামী দিনে থাকে ভবিষ্যৎ। অবশ্যই যেটা বলি একদম ঠিক বলি। আর প্রত্যেকটা ব্যক্তিকে যে ধারণ ছাড়া প্রতিকার দিই, সেই ধারণ ছাড়া প্রতিকার আমার যজ্ঞেতে ক্রিয়া করে ধারণ ছাড়া প্রতিকার দিই। আমি কলার বন্ধুকে দেখে নিই, তারপর বলবো ধারণ ছাড়া প্রতিকার যজ্ঞতেই কেন সম্ভব। জয় মা তারা। জয় মা তারা। বলুন, কে বলছেন, কোথা থেকে বলছেন? বলছি আমি আমার ছেলের জন্য জানবো। ছেলের নাম কি মা? ছেলের নাম হলো হর্ষ সাহা। কি হর্ষ? হ্যাঁ হ্যাঁ, হর্ষ সাহা। কোথা থেকে বলছেন আপনি? আমি মালদা থেকে বলছি। আচ্ছা, জন্ম তারিখ বলুন ছেলের। জন্ম তারিখ হলো তারিখটা জেনে তারপর আরেকবার ফোন করবেন, কোনো অসুবিধা নেই। যাই হোক, তো এই যে যজ্ঞে আহুতি যে আমি বললাম এই মাত্র, যজ্ঞে আহুতি দ্বারা পূর্ণ কাজ হয় ধারণ ছাড়া প্রতিকারে। কিভাবে? এই যজ্ঞে যে সাকল্যগুলো প্রয়োগ হয়, কারণ ক্রমাতে যজ্ঞ নেই সেই জন্য আপনাদের দেখাতে পাচ্ছি না, কিন্তু আপনারা আমার ভিডিওগুলো দেখেছেন, যেগুলো তারাপীঠে যজ্ঞ করি বা বাড়িতে যজ্ঞ করি, সেই সব ভিডিওগুলো দেখেছেন যে শ্মশানে যজ্ঞ হয় বা মন্দিরে যজ্ঞ হয়। সেই যে সাকল্য থাকে, কোনো কাঠ, ঘি, হোমাদ, বেলপাতা এইসব আমার খুব কম ব্যবহৃত হয় যজ্ঞ স্টার্ট করতে যেটুকু লাগে। বাকি যে ক্রিয়া হয় সেই সাকল্য দ্বারা সেই অদৃশ্য শক্তি হাই ট্রান্সফার এনার্জিকে আহ্বান করতে হয়। মোবাইলের নেশা ছাড়াতে হবে। তাহলে যে দূতকে প্রেরণ করলে ধারণ ছাড়া প্রতিকার করতে হবে, সেই ব্যক্তির ছবি অনেকে এসছেন যে আমার ছেলে মোবাইলের নেশায় আসক্ত, তাকে ছাড়ান, বা মেয়ে মোবাইলের নেশায় আসক্ত, বা এমন কারোর সঙ্গে সম্পর্ক করেছে তাকে পাতে দেওয়ার মতো নয়, তার উপর কাটান ছাটান। তাহলে ধারণ ছাড়া প্রতিকার করতে গেলে কি করতে হবে? ঠিক সেই সাকল্য ব্যবহার করতে হবে। এই যে যজ্ঞে সাকল্য প্রয়োগ হয়, তার গন্ধে সেই অদৃশ্য শক্তি হাই ট্রান্সফার এনার্জি অর্থাৎ আত্মাদের প্রবেশ ঘটে। সেই আত্মারাই হচ্ছে ঈশ্বরের দূত, তারাই ভক্তের মঙ্গলের কাজ করেন। এইভাবেই ধারণ ছাড়া প্রতিকার হয়। কারণ হাতে একটা কিছু দিলাম, শোকে যে সাজিয়ে রাখলেন, ওগুলো দিয়ে টাকা কামানো যায়, ভালো কারুর হয় না, আমি সে কাজ করি না। এবং প্রত্যেকটা মানুষ জানেন যে আমি প্রতিকারের কোনো মূল্যই নিই না। একদম এইভাবে আগে কাজ পরে মূল্য না, যে প্রতিকারের কোনো মূল্যই নিই না। কারণ সাধকদের বাণী এবং তার জীবন কাহিনী প্রচার করতে করতে 80% অর্থাৎ 80% গুণাগুণ আমার মধ্যে প্রবেশ না করলে আপনাদের সেই জিনিসটা আমি তাদের গুণাগুণগুলো তুলে ধরতে পারবো না। সুতরাং সাধক তন্ত্রটা আমার কাছে সাধনা, জ্যোতিষটা আমার পেশা, আমি পারিশ্রমিক নিই। কিন্তু টিভিতে যে অনুষ্ঠানটা করি এটা আমার নেশা, যার জন্য পারিশ্রমিক নিই না, কিন্তু সঠিক বিচার করি। আর তন্ত্রটা আমার কাছে সাধনা, যার জন্য মানুষকে প্রয়োজনীয় যা কিছু আমি দিয়ে দিই, মানুষ উপকার পান এবং খুশি মনে যার যা সামর্থ্য আমাকে দিয়ে যান। অবশ্যই সেটা আমি সআনন্দে গ্রহণ করি, কারণ আমার বাড়িতে মন্দির নির্মাণের যে কাজ হচ্ছে তাতে সেক্ষেত্রেই ব্যয় হচ্ছে ভক্তদের দান। জয় মা তারা।
জন্মতারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি এই যে মালদা থেকে ফোন করেছিলাম, আমি ও একটু আগে, হ্যাঁ বলো মা, জন্ম তারিখটা বলো। 13/12/92। 13/12/1992, তাই তো? টাইমটা বলো মা, সময়টা? 10টা 10 সকাল। সকাল 10টা 10। জন্মস্থান কি মালদা? হ্যাঁ মালদা মালদা। প্রশ্ন কি বলো? প্রশ্ন হলো আমার ছেলের বিবাহ নিয়ে। বিবাহ নিয়ে? 92 বছর বয়স, 8 24 32, বিবাহ তো হয়ে গিয়েছে নাকি? না না, বিয়ে হয়নি। হয়নি এখনো? রবিবার জন্মবার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওর যেটা দেখতে পাচ্ছি মকর লগ্ন এবং রাশি হচ্ছে কর্কট রাশি, পুষ্যা নক্ষত্রে জন্ম। ছেলে খুব ধার্মিক ছেলে, খুব ভালো ছেলে, দেখতেও মোটামুটি খারাপ নয়। গায়ের রং কি কালো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর হাইট কি একটু লম্বাটে ছেলে? হ্যাঁ লম্বা আছে, লম্বা। আচ্ছা মা, তুমি এটা বলো, তুমি মালদাতে আর আমি কলকাতা স্টুডিওতে, এর আগের ফোনগুলো তুমি শুনেছিলে টিভির পর্দায়? হ্যাঁ হ্যাঁ শুনেছিলাম। তো তোমার ক্ষেত্রে তোমার ছেলে, তুমি তো বুঝতে পারছো যে আমি যা বলছি ওর সম্বন্ধে, ওর দেহের বর্ণনা যা করছি একদম সঠিক? হ্যাঁ সঠিক। আমি কি তোমার ছেলেকে দেখিনি তো? না না। তাহলে কিভাবে সম্ভব এটা বলো তো দেখি? আপনার মানে যেটা ক্রিয়া করেন ওগুলো দেখে। তাহলে জ্যোতিষ বিদ্যা ভুলচুক নয়, মানুষকে বোকা বানানো হয়, ঠিক? হ্যাঁ হ্যাঁ। জ্যোতিষ গণনা একদম ঠিক তো? হ্যাঁ হ্যাঁ ঠিক। তার সঙ্গে চাই সাধনা আর মানুষের মঙ্গল করার ইচ্ছা, ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ। এবার আসি প্রশ্নে, ছেলের কেন বিয়ে হচ্ছে না এটা চিন্তা করছো? আমার অনুষ্ঠান কি আজকে প্রথম দিন না আগে দেখেছো তুমি? এর আগে আমি দেখেছি, নিশ্চয়ই ভালো লাগে। হ্যাঁ ভালো লাগে। আচ্ছা, এই যে লোকনাথ ব্রহ্মচারী যে এপিসোড করছে, আমি অন্য জ্যোতিষদের মতো টিপস টোটকা এইসব কিছু বলি না, এইটা কি শুনতে ভালো লাগে না টিপস টোটকাগুলোই তোমাদের বেশি পছন্দ, কোনটা? না না ভালো লাগে, আপনার প্রোগ্রাম ভালো লাগে। আচ্ছা ঠিক আছে, এইবার আসি তোমার ছেলের মা বিবাহের জায়গাটা। প্রথম সমস্যা হচ্ছে ছেলে কিন্তু মাঙ্গলিক এবং খুব খারাপ মাঙ্গলিক ছেলে। এমনি কিন্তু রাগী নয়, কিন্তু রেগে গেলে ওর মাথার জ্ঞান থাকে না, ঠিক কথা বলছি আমি? হ্যাঁ 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 হ্যাঁ। ছেলের কোনো সময় বড়সড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল যে হয় কোমরের নিচের পাটে নলে মাথায় কোনো ইনজুরি পেয়েছিল? না না, হ্যাঁ পায়ে অ্যাক্সিডেন্ট হয়েছিল, পায়ে লেগেছিল। ওই তো আমি কি বললাম যে কোমরের নিচের দিকে অথবা মাথায়। হ্যাঁ হ্যাঁ। তাহলে পা তো কোমরের নিচের দিকে। এখন স্ক্রু ঢুকানো আছে। আচ্ছা, তাহলে এখন মা বিয়ের জায়গাটা সমস্যা রয়েছে, কারণ এখানে মূলত সমস্যা করছে ওর, যেটা আমি দেখতে পাচ্ছি মা, শনি গ্রহটা খুব ডিস্টার্ব করছে, ঠিক আছে? ও কিন্তু বিয়েতে মতটা দিচ্ছে হয়তো, কিন্তু সেই স্বতঃস্ফূর্ত ভাবে নয়। ওর খুব একটা বিবাহে কি ইচ্ছা আছে? বিবাহের ইচ্ছা কিন্তু আমি বিয়ে করবো না। হ্যাঁ বলছে আমার মনের মতো মেয়ে না পেলে আমি বিয়ে করবো না। ঠিক। এখানে মা দুটো সমস্যা আছে, কারণ বর্তমান যে ছেলেটি দশা দিয়ে যাচ্ছে সেই দশা দিয়ে ওর বিয়েটা আটকানো আছে, ওই জন্য ওর মনের কোনো ইচ্ছা নেই। কেন বললাম? ওর হরস্কোপ অনুযায়ী খুব ভালো করে বিচার করে নিচস্থ কেতুর মহাদশা দিয়ে যাচ্ছে। যখন কেতুর দশা, মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা হয়, তুমি চিনতে পারবে না তাদেরকে, কিন্তু গুপ্ত শত্রু দ্বারা কোন রকম ক্ষতির কার্য করা হয়। এটা হরস্কোপ অনুযায়ী নেচার। ধরো অনেকে আছে সে কোনো ক্ষতি করেনি, কিন্তু তাকে দেখলে একটা রাগ হয় অন্য লোকের, এরকম হয় কিন্তু অনেক ক্ষেত্রে। এটাও তাই ঠিক, তোমার ছেলের বিয়েটা বাধা রয়েছে। সুতরাং মা, আমি তো মালদায় বসি না, তোমাকে একজন ভালো তান্ত্রিকের পরামর্শ নিতে হবে। কিছু কাজ আছে, সেগুলো যজ্ঞ অনুষ্ঠানে করলে অবশ্যই এই শত্রু দ্বারা ক্ষতিটা কেটে গেলেই ছেলের বিয়ে ঠিক হয়ে যাবে এবং ভালো ঘরে বিয়ে হবে। ও তাহলে বলছি যে ওটা কি? এখানে মা যে লোকটি প্রতিকার করবে তার সাথে একবার কনসাল্ট করে নেবে। আমি মালদায় বসি না, আমাকে দেখাতে গেলে তোমাকে কলকাতায় বা হাওড়ায় আসতে হবে, অনেক দূর, বা তারাপীঠে আসতে হবে। সেক্ষেত্রে তুমি অন্য কাউকে দেখিয়ে নাও, আশা করি ভালো থাকবে। যদি সঠিক ব্যক্তি চুজ করতে পারো তবে তোমার ছেলের এই বাধাটা কাটানো সম্ভব, এবং এটুকু বলতে পারি এই বছরই তোমার ছেলের বিয়ে হবে। কিন্তু এটাকে ফেলে রাখলে কিন্তু সমস্যা বাড়ে মা, তখন একদমই বিয়েটা আটকে যাবে। এটা কিন্তু ফেলে রেখো না, কেমন? ক্রিয়া করতে হবে ওটা একটু বললে আমি জ্যোতিষের সঙ্গে। হ্যাঁ, সেটা যিনি করবেন তার সাথে একবার আলোচনা করে রাখুন। সংক্ষিপ্ত সময় তো, এগুলো দেখতে আরেকটু সময় লাগে, এর জন্য তো একটুখানি যোগাযোগ করতে হবে মা। কষ্ট করে মালদা থেকে কলকাতায় আসতে হবে যদি আমার প্রেডিকশন নিতে হয়। জয় মাতা। দর্শক বন্ধু, অবশ্যই আপনাদের গাইড করব, আমি একদম টোটালি ফ্রি। কিন্তু যেখানে
ধরুন আমি বললাম যে এই সমস্যা হয়েছে, যে লোকটাকে দিয়ে আপনি কাজ করাবেন ভালো করে বুঝে দেখুন, বা এই পাথর লাগবে, আমি পাথর বিক্রি করি না, যে লোকের কাছে থেকে আপনি কিনলেন সেটাই ডুপ্লিকেট। যে লোকটা, অনেকে বলে যে আমার মহামৃত্যুঞ্জয় কবচ দিয়েছে, আরে মহামৃত্যুঞ্জয় কবচ দিলে শরীরে ফুল এনার্জি থাকবে, ফুল এনার্জি থাকবে, রোগ ব্যাধি মানুষের থাকলো কিন্তু এনার্জি ফুল, সে কই? বলে উনি তো দিয়েছেন। কি দিয়েছেন? ঘোড়ার ডিম দিয়েছেন। এই যে দিয়েছেন ঘোড়ার ডিম, এগুলোই হয়। আমি বলে দিলাম এইটা ড্যামেজ, উনি সেই ড্যামেজটা কাটাতে পারার ক্ষমতা নেই, হয়তো উনি যার সাথে যোগাযোগ করলেন আমি জানি না, সেই জন্য আমি ড্যামেজটা কে হয়েছে সেই বার করবে অরিজিনালি, তাহলে যদি সে কাটাতে পারে তবেই সে প্রকৃত জ্যোতিষতান্ত্রিক হবে। এই যে বাড়ির বাস্তু বিবাহে কিন্তু অনেক সময় বাধা সৃষ্টি করে, যার জন্য যারা আসে যে বিবাহ হচ্ছে না, অনেক মেয়ে দেখা হচ্ছে, বা ছেলে পছন্দ করছে না, মেয়ে ছেলেকে পছন্দ করছে না, বা বাড়ির মধ্যে একটা অবৈধ সম্পর্ক বা অশান্তি, আমি সবাইকে বলি যে ঘরে ঘুমন তার থেকে একটু ঝাড় দিয়ে ধুলো নিয়ে আসুন, কারণ ওইটা দেখে আমি বুঝতে পারি বাস্তুটা কিন্তু এফেক্টেড। কেন মনে করবেন? বাড়িতে দৈনন্দিন জিনিসের মধ্যে আমাদের বাস্তুটা তার সঙ্গে জড়িত, যেহেতু তারা সেখানে আমরা রাত্রে ঘুমাই, এই বাস্তুটাও কিন্তু একটা বড় সড় সমস্যা করে মানুষের দৈনন্দিন জীবনে উন্নতিতে এবং শান্তি ফেরাতে এবং আর্থিক শ্রীবৃদ্ধিতে। আমি কলার বন্ধুকে দেখে নি। জয় মা তারা। জয় মা তারা। বলুন কে বলছেন, কোথা থেকে বলছেন? বলছি আমি পূর্ব মেদিনীপুর থেকে গোপাল মান্না বলছি। গোপাল, বলো গোপাল, কি জানবে? বলছি আমার হচ্ছে বয়স সাল হচ্ছে 12/4/1986। 12 এপ্রিল 1986। টাইমটা বলো। 12/4/1986। হ্যাঁ 1986 তো, 1986 ঠিক। সময়টা কে বলবে? সময়টা রাত্রি 11টা। রাত্রি 11টা। জন্মস্থান কি পূর্ব মেদিনীপুর? জন্মস্থান পূর্ব মেদিনীপুর। আচ্ছা, পূর্ব মেদিনীপুর কোথা থেকে বলছো? আমি পূর্ব মেদিনীপুর পাঁশকুড়া। পাঁশকুড়া থেকে বলছো। আচ্ছা, শনিবার জন্মবার? না শনিবার নয়, শুক্রবার। 12/4/1986 বললে তো? হ্যাঁ। এখানে শনিবার দেখতে পাচ্ছি যে বাবা, রাত্রি 11টা। একটু এটা মিলিয়ে নিও, তারপর আমাকে ফোন করো, কেমন? ভুল হয়ে যাবে নইলে। জয় মা তারা। এইগুলো মেদিনীপুরে যখন আমি চেম্বার করতাম এগুলো দেখতাম। মেদিনীপুরে ঘরে ঘরে জ্যোতিষী, কিন্তু সেই জ্যোতিষী কি তালপাতায় লিখবে, তালপাতার মধ্যে কুষ্টি তৈরি হয়, এরকম ভাবে পেন কেটে কেটে পেরেক কেটে কেটে কুষ্টি বানায়, হাতে লিখে দিল। বিশাল জ্যোতিষী পঞ্জিকা দেখে দেখে পুরো প্রেডিকশন করে দিল। রাশি লগ্ন ভুল, এই যে এই মাত্র কি বললো শুক্রবার, আদৌ কিন্তু শনিবার অরিজিনালি ওর জন্ম, কিন্তু সেই জ্যোতিষী লিখেছে শুক্রবার, বা সেই জ্যোতিষী কোনো কারণ ডেট ভুল করেছে বা সময় ভুল করেছে। এগুলো মেদিনীপুরের জ্যোতিষীরা বেশি করে, আমি দেখেছি, কারণ ওখানে ঘরে ঘরে জ্যোতিষী। তো সবাই যে খারাপ তা নয়, কিন্তু সব ঘরে ঘরে হওয়াতে ফলে কি হয়, সেই বিদ্যার অপব্যবহারের সৃষ্টি হয়। অর্থাৎ অল্প একটু একজন জানলো, সেও বসে গেল জ্যোতিষীগিরি করতে, এ একটুখানি জানলো, সেও বসে গেল জ্যোতিষীগিরি করতে, ফলে এই জায়গাটা তখনই সমস্যা দেখায়। যাই হোক, যে পর্বে আমরা ছিলাম, লোকনাথ ব্রহ্মচারী পর্ব, তিনি পাহাড়ে কি কি কাজ করেছিলেন, সময় তো আর বেশি নেই, নির্দেশ করছে, অনুষ্ঠান শেষের দিকে চলছে। সুতরাং যারা যারা ফোন করতে চাইছেন করতে পারেন। এই যে ক্ষতি করে মানুষকে শেষ করে দেওয়া হয় কিভাবে? প্রথমে মানুষের সমস্যা আমি বলি কি 3টে কারণে হয়। এই 3টে কারণের মধ্যে একটি গ্রহগত কারণ, 2 বাস্তুগত কারণ, 3 হচ্ছে তৃতীয় ব্যক্তি দ্বারা যদি ক্ষতি হয়। তাহলে গ্রহ যদি আপনার ডিস্টার্ব হয় প্রথমেই, তাহলে কি হবে? তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি খুব তাড়াতাড়ি লাগবে। হয়তো গ্রহ ডিস্টার্ব না, বাস্তুটা ডিস্টার্ব, তাহলেও তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতিটা লাগবে। আর তৃতীয় ব্যক্তি দ্বারা ক্ষতি করেনি, কিন্তু গ্রহ বা বাস্তুর কারণে ডিস্টারবেন্স হয়, যে কোনো একটি থেকেও ডিস্টারবেন্স হয়। সুতরাং ড্যামেজটা কোন জায়গায় আমি ধরতে পারি, যার জন্য প্রতিকার এক চান্সে করি। আজকে আমি আপনাদের সামনে এই পুজোর পাঞ্জাবি পরে এসেছি, দুর্গাপুজো এই বছর পাওয়া ভক্তদের কাছ থেকে। আজকে ইউনিফর্মে নেই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করি আগামী দিন আপনাদের ভালো কাটবে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, তারপর লোকনাথ ব্রহ্মচারীর হিমালয়ের অংশ নিয়ে আগামী দিন পর্বে আসবো। আজকে আর সময় পেলাম না, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।
ओम सर्वमंगल मंगल्ये शिवे सर्वार्थ साधिके शरण्य त्र्यंबके गौरी नारायणी नमस्तुते।